ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। যে আমার জাত তুলে কথা বলছে, এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয়, এটা জাতের পরিচয় দিয়েছে। তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তো বেরোতে না পারে এ করে রাখবো। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যের ক্ষতি, গণতন্ত্রের দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলনেতা, যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, যিনি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন, তিনি বলছেন যে 35 মিনিটের বেশি কথা বলতে পারেন, তিনি ঠিক করে দিচ্ছেন। আরে তিনি কে? তারপরে আরো অদ্ভুত ভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি বেঞ্চ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি, সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে, কেন এই বাজেট এই ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক, কৃষক, খেতমজুর, দিনমজুর, কর্মসংস্থান প্রার্থী, চাকরির প্রার্থী যুবকদের, তাদের জন্য এটা কোন ধরনের যে আশার আলো দেখাতে পারছে না। সেই জায়গাতে জনগণের যে আকুতি, ত্রিপুরা রাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি যে সরকার যেন একটু সহনশীল হয়, সংবেদনশীল হয়, এগুলা নিয়ে একটু ভাবেন। এবং বাজেট তো পেশ হবেই, তারা সংখ্যাগরিষ্ঠ, পাশ হবেই। তারা এতে কোনো সংশোধন আনা যায় কিনা, এখন হোক বা পরে হোক, তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ছলাকলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বোঝার চেষ্টা করছেন, আমি এগুলো ভেঙে দিচ্ছি। এই তো শুরু হয়ে গেল। একটা সময় বলছে যে আমার জাত তুলে কথা বলছে, তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তো বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে, মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে। এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে। এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে, মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ, যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে একটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই
হাজার হাজার শূন্য পদ পূরণ করতে পারছো না? কেন তোমরা 200 দিনের রেখার কাজ দেবে বলেছে, আজকে 50 দিন হয় না? কেন কর্মচারীদের 20-22% দিয়ে তোমরা দিতে পারছো না? কেন জিনিসপত্রের দাম তোমরা উঠতে পারছো না? কেন পঞ্চায়েত থেকে মহাকরণ অব্দি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না? এই সমস্ত বলতেই এদের আর ধৈর্য নেই। গোটা প্রায় বিরোধী পক্ষ একজন বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে। তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা ত্রিপুরাজ্যের সাথে, এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যে নিরপেক্ষ থাকবেন, যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন, তিনিও ট্রেজারি বেঞ্চকে, তাদের অন্যায়কে, তাদের এরকম ভাবে যে কি বলে এই স্বৈরাচারী ঢঙ্গে কথা বলাকে উৎসাহিত করছেন, আজকে আমরা প্রত্যক্ষ করলাম। অত্যন্ত দুর্ভাগ্য।